আনানের কান দুটো যেন প্রশান্তিতেই ডুবে গেল। রাজিতার বলা কথাটা বারবার কানে বাজতে লাগলো। রাজিতাকে দেখার পর থেকে আনান এই দিনটার আশাতেই ছিল। আজ ও ওর ভালোবাসাকে পূর্ণতা দেবে। আল্লাহ ছাড়া কেউ হয়তো ওদেরকে আলাদা করতে পারবে না। রাজিতাও যেন এতদিনে ওর বেঁচে থাকার আসল মানে খুঁজে পেল। এই দিনটার জন্য ও ভালোবাসাগুলোর জন্যই হয়তো আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছেন। ভালোবাসা পাওয়ার চেয়ে নাকি ধরে রাখাটা কঠিন। আনান আর রাজিতা কি পারবে চিরদিন এভাবে ওদের ভালোবাসাটাকে ধরে রাখতে, নাকি কোনো ঠুনকো ঝড় এসে ওদের জীবনটাকে তছনছ করে দেবে, সেটা কেউই জানে না। সকালে উঠে আনান দেখলো যে রাজিতা নেই। ও উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল। দেখলো রাজিতা ওর মায়ের সাথে বসে গল্প করছে। রাজিতা আজ এত সকাল সকাল উঠেছে দেখে আনানের ভালো লাগলো। হাসি মুখে ওর মায়ের সাথে গল্প করছে দেখে ওর আরও ভালো লাগলো। ভার্সিটি যাওয়ার জন্য বের হতে যাবে তখন আনানের মা আনানকে উদ্দেশ্য করে বলল, আজ আসার সময় রাজিতাকে নিয়ে একটু ওর চাচার ওখান থেকে ঘুরে আসিস, মাঝে মধ্যে ওখানে গেলে একটু মনটা ভালো লাগবে। আচ্ছা। বলেই আনান আর রাজিতা বের হয়ে গেল। রাজিতার বন্ধুরা আনানকে সম্মান দিয়ে চলছে অনেক। আনানকে দেখলে সবাই কাঁচুমাচু হয়ে যাচ্ছে। ব্যাপারটা আনানের কাছে কেমন যেন বেমানান লাগছে। আনান ভাবলো যে ওদের প্রোগ্রামে রাজিতার ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করবে। ওখানে একটু ফ্রিলি কথা বললে হয়তো এই অস্বস্তিটা কাটবে। সেদিন ক্যাম্পাস থেকে ফেরার সময় আনান আর রাজিতা ওর চাচার বাসায় গেল। আনান নিশাতের ব্যাপারে ওনাদের জানালে ওনারা রাজি হয়ে গেল। সামনের সপ্তাহে নিশাত চাইলে নীলাকে দেখতে যেতে পারে। ভালোই চলছে আনান আর রাজিতার খুনসুটিময় ভালোবাসা। আজ নীলাকে দেখতে আসবে নিশাতের বাসা থেকে। নিশাতের বাবা একজন কলেজের শিক্ষক ছিলেন, এখন অবসর নিয়েছেন। নিশাতের বড় এক বোন ছিল, বিয়ে হয়ে একটা মেয়ে হয়েছে। আর ওর ছোট বোন এবার কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে। রাজিতা আর আনান ওর চাচার বাসায় যাবে। নিশাত বারবার করে ফোন করে ওদের যেতে বলেছে। বিকেল হতে চলল, এখনও রাজিতা রেডি হয়নি দেখে আনান ওকে তাড়াতাড়ি করে বলার জন্য রুমে ঢুকলো। কিন্তু রুমে ঢুকে তো আনান পুরোই অবাক। ও যেন এক নতুন রাজিতাকে দেখছে। কালো রঙের শাড়িতে রাজিতার মুখটা চাঁদের মতন জ্বলজ্বল করছে। আনান এই প্রথম রাজিতাকে শাড়ি পরে দেখেছে, তাও আবার কালো শাড়ি। সিমলাভাবে এই শাড়িটা পরিয়ে দিয়েছে। তাছাড়া রাজিতার সাধ্য নেই যে শাড়ি পরবে। ওর শাশুড়ি বলেছিল শাড়ি পরে যাওয়ার কথা। হাজার হোক নতুন বউ, নিশাদের বাবা মা আসবে। আনান রাজিতার ওপর থেকে যেন চোখ সরাতেই পারছে না। রাজিতা ঠোঁটের লিপস্টিকটা ঠিক করেছিল। ঠিক করে পেছনে তাকাতে দেখলো আনান ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজিতা ওর সামনে থেকে দরজার দিকে যেতে যেতেই বলল, চলুন, আপনি না বলেছিলেন যে দেরি হয়ে যাচ্ছে, এখন আবার দাঁড়িয়ে পড়লেন কেন? আনান ওর দিকে থেকে চোখ না সরিয়ে বলল। রাজিতা আনানের কাছে এগিয়ে এসে ওর চোখে চোখ রেখে বলল, অপূর্ব। কি? তোমার মাথা এত সুন্দর মুডটাই নষ্ট করে দিলে। আমি আবার কি করলাম? আপনিই তো বললেন যে। দেখতেই পাচ্ছ যে আমি আমার 10টা না 5টা না একমাত্র বউকে মুগ্ধ নয়নে দেখছে, সেখানে তোমার নাকটা না গলালে হতো না? তাই নাকি? আচ্ছা, এই নিন দেখুন। বউকে দেখার সময় বুঝি আপনার সময় থমকে যায়? নাকি 600 সেকেন্ড মিনিট হয় তখন? তুমি পাশে থাকলে সময় যেন সত্যিই থমকে যায়। আনান কথাটা বলে রাজিতার আরও কাছে এগিয়ে যেতে থাকে। এমন সময় ওর মায়ের গলায় শুনতে পায়, আনান, রাজিতা, তোদের হয়নি এখনো? এই না বলি দেরি হয়ে যাচ্ছে, তোদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না বাপু। ওর মায়ের তাড়া দেখে দুজনেই তাড়াতাড়ি বের হয়ে গেল। ওদিক থেকে নিশাতরাও রওনা দিয়েছে। গাড়িতে উঠেই আনান রাজিতার কানে ফিসফিস করে বলতে লাগলো, আজ হঠাৎ শাড়ি কেন? রাজিতাও আনানের মতো ফিসফিসিয়ে বলল, মা বলেছিল। কেন? না, ওখানে কত লোকজন থাকবে, যদি আমার মিষ্টি বউটা নজর লেগেছে। আপনি আবার এসবে বিশ্বাস করা শুরু করলেন কবে থেকে? কোন সব? এই যে নজর লাগা। আরে বুদ্ধু, আমি তো কথা বলার কথাই বললাম। তুমি এত সুন্দর করে শাড়ি পরতে পারো, আগে বলনি কেন? আগে বললে কি করতেন? তোমার এই মোহনী রূপটা অনেক আগেই দেখতাম। আপনাকে কে বলল যে এই শাড়ি আমি নিজে পরেছি? তাহলে? শিমলা ভাবি পরিয়ে দিয়েছে। তাহলে তো সিমলা ভাবিকে মাঝে মধ্যে ঘুষ দিতে হবে। কেন? তোমার এই অপরূপ রূপ দেখার জন্য একটু একটু ঘুষ দেওয়া যেতেই পারে। ওরা দুজন গল্প করতে করতে গন্তব্যে পৌঁছে যায়। নিশাতরা ওদের আগেই এসে পড়েছে।
রাজিতারা বাসায় ঢুকতেই নিশাদ সেদিনের মতোই হাঁ করে তাকিয়ে আছে রাজিতার দিকে। রাজিতা বুঝতে পারলো যে সুভার মতো দেখতে বলেই নিশাদ ওর দিকে ওভাবে তাকিয়ে আছে। তাই আর কিছু না বলে নীলা রুমে চলে গেল। নীলাকে আজ অনেক সুন্দর লাগছে। খয়েরি রঙের একটা ড্রেস পরেছে, যা ওকে অনেক সুন্দর মানিয়েছে। রাজিতা নীলাকে দেখে বলতে লাগলো, বিশ্বাস করো আপু, আজ তোমাকে দেখে নিশাদ ভাইয়ার যদি পছন্দ না হয় তাহলে পৃথিবীর কোনো মেয়েকে তার পছন্দ হবে না। নীলা লজ্জা পেল। রাজিতা আবারও বলল, আমি কিন্তু একটুও বানিয়ে বলছি না, সত্যি বলছি, তাই না রিমি? বলেই রিমির দিকে তাকালো রাজিতা। রিমিও রাজিতার সাথে তাল মিলিয়ে বলল, রাজি একদম ঠিক বলেছে। দেখা যাবে শুধু নিশাদ ভাইয়ার না, অন্য কোনো ভাইয়াও পাগল হয়ে যেতে পারে। কথাটা যে আনানকে উদ্দেশ্য করে বলল তা বুঝতে পেরে রাজিতা বলল, খুব কথা শিখেছিস তাই না? দাঁড়া, নীলাপুর পালা শেষ হলে চাচুকে বলবো তোর একটা ব্যবস্থা করার জন্য। আমি তো এক পায়ে রাজি, ডেকে আনো কাজী। বলেই রাজিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে গেল রিমি। নীলা আজ একটু চুপচাপ আছে। সেদিন নিশাদকে দেখে ও পছন্দ হয়েছিল কিছুটা, তাই ও ব্যাপারটা নিয়ে খুব এক্সাইটেড। নিশাদের বাবা মা ওকে পছন্দ করবে কিনা। কিছুক্ষণ পর নীলার মা এসে ওকে নিশাদের পরিবারের সামনে নিয়ে গেল। নীলা কথাবার্তায় একটু বেখাপ্পা হলেও মেয়ে হিসেবে ততটা খারাপ নয়, এটা রাজিতার আর কথা। আনান কনফিউজ ছিল যে নিশাদের জন্য নীলা পারফেক্ট হবে কিনা, কিন্তু রাজিতা ওকে আশ্বস্ত করেছে। রাজিতা বলেছে নীলা অতটাও খারাপ নয় যতটা আনান ভাবে। যত যাই হোক না কেন, রাজিতাকে ওনারই পেলে পুষে এত বড় করেছেন, তাদের প্রতি অকৃতজ্ঞ তো আর হওয়া যাবে না। ওনারা না থাকলে হয়তো রাজিতার আশ্রয় কোথায় হতো তা নিয়েও নিজেও জানে না। কেননা ওর নাকি একটা মামা আছে। রাজিতার বাবা মা মারা যাওয়ার পরে কোনো দিন খোঁজও নেয়নি, এই ভয়ে যে যদি ভাগ্নির ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়। আর সেখানে এরা এত বছর ধরে ওর দেখাশোনা যেভাবেই হোক করতেছে। একটা মেয়েকে ভার্সিটি পর্যন্ত আনতে কত কাঠ কয়লা পোড়াতে হয় তা সেই বাবা মাই জানে। রাজিতার মুখে এই সব শুনেই আনান রাজি হয়ে গেছে। আর আল্লাহ যদি নিশাদ আর নীলার জুড়ে লিখে রাখে তো হবে, আর না রাখলে না হবে। চেষ্টা করতে তো ক্ষতি নেই। নীলাকে দেখে নিশাদের বাবা মার খুব পছন্দ করেছেন। ওনারা চাচ্ছিলেন যে তাড়াতাড়ি বিয়ের পার্টটা সেরে নিতে, কিন্তু নীলার বাবা বললেন, আমাদের কোনো সমস্যা নেই, তবে আমার ছেলেটা এখন দেশের বাইরে আছে, সামনের মাসেই ফিরবে। তাই চাচ্ছিলাম যে ও আসার পরেই পাকা কথা বলি, নাকি? এ কথা শুনে নিশাদের বাবা হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সেটাই তো ভালো হবে। বোনের বিয়ে আর ভাই থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আমি নিজে হলেও তো তাই করতাম। আর কিছু মনে করবেন না কিন্তু। আরে ভাই, কি মনে করব? এখন তো আমরা এক পরিবার হতে চলেছি, আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন। নীলার বাবা আর নিশাদের বাবার গল্প ভালোই জমে উঠেছে। নিশাদ আর নীলাকে আলাদা কথা বলতে পাঠিয়েছে। ওরা ছাদে গেছে, ওখান থেকে ফিরলেই ওনারা চলে যাবেন। একটু পরেই রিমি হন্তদন্ত হয়ে ছুটে এসে রাজিতার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গেল। রিমির ব্যবহারে রাজিতা অবাক হয়ে বলল, কিরে, বড়দের সামনে থেকে আমাকে ওভাবে গরুর মতো টানতে টানতে আনলি কেন? রিমি এতক্ষণ অনেক কষ্টে হাসি চাপিয়ে রেখেছিল, এবার জোরে হেসে উঠল। রাজিতা বলল, তুই কিছু বলবি নাকি হাসি থামাবি? রিমি হাসি কিছুটা থামিয়ে বলল, আমি কি সাধে হাসছি? নীলাপ ও নিশাদ ভাইয়ার কথা শুনে হাসি আর আটকে রাখতে পারছিলাম না। কেন, কি হয়েছে? আর তুই লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিলি? তো কি হয়েছে, তুই না শুনলে যা। বলেই আবারও হাসতে লাগলো রিমি। রাজিতা নিজেরও শুনতে মন চাচ্ছিল, কি এমন কথা হয়েছে নীলা আর নিশাদের মধ্যে যে রিমি হাসি থামাতে পারছে না। বল, কি শুনছিলি? নিশাদ ভাইয়া প্রথমে নীলাপুকে কি জিজ্ঞেস করেছে জানিস? তুই না বললে কি করে শুনবো? আমি কি জ্যোতিষী নাকি? তাহলে শোন, নিশাদ ভাইয়া নীলাপুকে কাপা কাপা গলায় জিজ্ঞেস করেছিল, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? দূর, এত তো হাসির কি হলো? এটা কোনো হাসির কথা হলো? তারপর নীলাপু লাজুক হেসে বলল, আমার বাবা মায়ের পছন্দ হলেই আমার পছন্দ। এত হাসির কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। আমার সময় নষ্ট না করে সর এখান থেকে, শুধু শুধুই আমাকে টেনে আনলো। বলেই রাজিতা হনহন করে রুম থেকে বের হয়ে এলো। রিমি তখন বলতে লাগলো, আরে আসল কথাটাই তো শুনলি না। তোর আসল কথা তুই শোন। বলতে বলতে রিমির চোখের আড়াল হয়ে গেল রাজিতা।
রাজি তার চাচার বাসা থেকে ফিরতে ফিরতে প্রায় রাত 10টা বেজে গেল। সারা রাস্তা রাজিতা আনানের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। আনান ভাবে যে এই মেয়েটা যে এত দ্রুত কিভাবে ঘুমিয়ে পড়তে পারে। রাজিতারা ডিনার করে ফিরলেও এইটুকু আসতে না আসতে রাজিতার আবারও ক্ষুধা লেগে গিয়েছে, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারছে না কিছুই। সবাই ভাববে কি পেটুক মেরে বাবা, খেয়ে আসতে না আসতেই আবারও খেতে বসে। রাজিতার চাচি আনানের মা বাবার জন্য খাবার দিয়ে দিয়েছে, ওনাদেরও যেতে বলেছিল, কিন্তু নতুন আত্মীয় বাড়ি বলে ওনারা যেতে রাজি হয়নি। আনান আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ কোনো একটা শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা নিয়ে ঘড়িতে দেখলো যে রাত 3টা বাজে। ঘাড় ঘুরিয়ে বিছানার অপর পাশে হাত দিতেই দেখে যে সেখানে রাজিতা নেই। এত রাতে মেয়েটা কোথায় যেতে পারে? নিশ্চয় বাথরুমে। এটা ভেবে চোখ বুজতে যাবে, তখন ওর পায়ের দিকে থেকে একটা আলো এসে চোখে পড়ল। আনান উঠে বসে ওদিকে তাকাতেই অবাক হয়ে গেল। ফোনের লাইট চালিয়ে চেয়ারে বসে বসে রাজিতা কিছু একটা খাচ্ছে। আনান ওর পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু রাজিতা সেদিকে কোনো নজর নেই। ও এক মনে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আনান রাজিতার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, এত রাতে কারা খায় জানো? হঠাৎ কানের কাছে কারো আওয়াজ শুনতে পেয়ে চেয়ার থেকে লাফিয়ে উঠল রাজিতা, আর ওর হাতে থাকা আইসক্রিমের বাটিটা মেঝেতে পড়ে গেল। রাজিতা চেঁচাতে যাচ্ছে বুঝতে পেরে আনান একটা হাত ওর মুখে চেপে ধরে আস্তে করে বলল, আরে আমি, ভয় পেও না। মাঝরাতে উঠে ভূতের মতো বসে বসে আইসক্রিম খাচ্ছ। তোমাকে দেখে আমার ভয় পাওয়ার কথা, সেখানে তুমি উল্টো ভয় পাচ্ছ। কথাগুলো বলেই আনান রাজিতার মুখ ছেড়ে দিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। আনানকে সামনে দেখে লজ্জায় রাজিতা আমতা আমতা করে বলতে লাগলো, আসলে আসলে আমার খুব ক্ষুধা পেয়েছিল, তাই। রাজিতার এমন করে কথা বলতে দেখে আনান হাসতে হাসতে বলল, মাঝরাতে ক্ষুধা পেয়েছে নাকি ক্ষুধা নিয়েই ঘুমিয়েছিলে? রাজিতা এবার কিছুটা স্বাভাবিক হয়ে উত্তর দিল, ক্ষুধা আগে পেয়েছিল, তবে ক্ষুধা লেগেছিল খেয়ে তারপর ঘুমাতে? আসলে আমরা তো ডিনার করে এসেছিলাম, তাই। ডিনার করেছো বলে আবার ক্ষুধা লাগলে খাবে না? শোনো, এতে যখন তোমার নিজের বাসা, সো কোনো কিছু নিয়ে হ্যাজিটেশন করবে না। যখন যেটা করতে মন চাই সেটাই করবে। মা তো এমনি এমনি বাসনের কথা বলছে না। তোমার এই কাণ্ডের কথা শুনলে কালকে বাসায় পাঠিয়ে দেবে। ভাববে ওনারা থাকে, তার জন্য তুমি ফ্রি হতে পারো না। আরে আরে, মাকে একদম এসব কথা জানাবেন না, কিন্তু উনি কি ভাববেন? আর তুমি রাতে খেয়ে ঘুমালে কি ভাবতো? আমার মাকে তোমার অমন মনে হয়? আরে না, আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর এমন ভুল হবে না। আনান আর একটা চেয়ার টেনে রাজিতার সামনে বসে বলল, এত রাতে তুমি আইসক্রিম কেন খাচ্ছিলে? কি খাবো ভাবতে ভাবতে ফ্রিজের আইসক্রিম চোখে পড়লো, তাই খাওয়া শুরু করলাম। ফ্রিজে কি খাওয়ার মতো আর কিছু ছিল না? ছিল, তবে আইসক্রিম থাকতে অন্য কিছু খাওয়ার কথা ভাবি কি করে? আইসক্রিম এত প্রিয়? হুম। আমাকে বললেই পারতে। আপনাকে বললে কি হতো? আরও অনেক আইসক্রিম এনে রাখবো। ওটা তো মেবি শিমুলের জন্য এনেছিল বাবা। ও মাঝে মাঝে এনে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরে। ইস, আমি বাচ্চা ছেলেটার আইসক্রিম খেয়ে ফেললাম। আপনি কাল সকালে আবার আইসক্রিম এনে রাখবেন। বাবা জানতে পারলে? বাবা জানতে পারলে আরও বেশি করে এনে রাখবেন 2 বাচ্চার জন্য। বলেই আনান হাসতে লাগলো। তারপর দুজনেই গিয়ে শুয়ে পড়ল। আনান রাজিতার মাথাটা নিজের বুকের কাছে টেনে নিয়ে বলল, আমার রুমে দেখছি এটা ফ্রিজ এনে রাখতে হবে। কেন? আমার বউ যদি রাত বিরেতে রুমের বাইরে গিয়ে খাবার খোঁজে, ব্যাপারটা কেমন দেখে না? রুমে ফ্রিজ থাকলে যখন যেটা খুশি নিয়ে খাবে। রুমে ফ্রিজ আনলে সবাই কি ভাববে? কে কি ভাববে? মায়ের রুমেও তো একটা ফ্রিজ আছে। আমাদের রুমে থাকলে সমস্যা কি? মায়ের কথা আলাদা, বয়স হয়েছে। আচ্ছা বাদ দাও, ঘুমাও। কাল তো তোমার সকালে ক্লাস। ভার্সিটি যাওয়ার সময় রাজিতাকে নিয়ন কল করেছিল, কিন্তু আনান সাথে থাকায় রাজিতা ধরেনি। ওর চাচি আনানের মনে নিয়নকে নিয়ে যে সন্দেহের বীজ বুনে দিয়েছে তা অঙ্কুরিত হতে দেওয়া যাবে না। ওর জীবনের এত ভালোবাসাগুলো ও কোনো প্রকারই হারাতে চায় না। গাড়ি থেকে নামার পর রাজিতা ক্লাসে ঢুকেই নিয়নকে কল করলো। নিয়ন কল ধরে বলল, কেমন আছিস? কল ধরছিলি না কেন? না মানে রাস্তায় ছিলাম তো, তাই ধরতে পারিনি। আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আবার কোনো ঝামেলা হয়নি তো? তুই আমার সাথে কথা বলতে চাস না কেন? আমি কোনো ভুল করেছি? না ভাইয়া, আসলে ক্লাসের অনেক প্রেশার তো, তাই আর কি। রিমির কাছে তো আনানের অনেক প্রশংসা শুনলাম, তোর মুখ থেকে কিন্তু এখনো কিছু শুনিনি। নাকি নিজের স্বামীর প্রশংসা করতে মানা? রিমি তো বলেছে, আমি আর কি বলবো? রিমি তো রিমির মতো করে বলেছে।
ও যেতটুকু দেখেছে সেটুকুই বলেছে। আমি তো তোর মুখ থেকে না শোনা পর্যন্ত বিশ্বাস করতে পারি না। হুম। হুম, কি কিছু বল। আনন্দকে তোর পছন্দ হয়েছে কিনা ভাই হিসাবে সেটা জানা আমার দায়িত্ব। হুম, উনি অনেক ভালো। তোর খেয়াল রাখে তো ঠিকঠাক? আমার কাছে নাম্বার নেই, নাম্বার থাকলে আমি নিজেই কল দিতাম। নাম্বারটা দিস তো, আর না হলে ওর সাথে আমার কথা বলিয়ে দিস। আচ্ছা। আর শোন, আরেকটা কথা, নিশাদ ছেলেটা কেমন রে? আনানের তো ফ্রেন্ড, ওর তো খুব ভালো জানার কথা। তোকে কিছু বলেছে? হুম, উনি নাকি অনেক ভালো একটা ছেলে। ভালো হলেই ভালো। হুম। নিয়ন আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাজিতার স্যার ক্লাসে চলে আসায় রাজিতা বলল, ভাইয়া আমি ক্লাসে আছি, স্যার চলে এসেছে, পরে কথা বলি। নিয়ন আচ্ছা বলতে না বলতেই রাজিতা কল কেটে দিল। রাজিতা এখনও নিয়নকে জানায়নি যে ওর চাচি ওদের নিয়ে কী বাজে কথা রটানোর চেষ্টা করেছে। শুনতে পারলে নিয়ন ওর মাকে অনেক কথা শোনাবে। শেষে এটা নিয়ে আবারও কোনো বড় প্রকারের ঝামেলা হতে পারে। রাজিতা ওর জীবনে আর কোনো ঝামেলা চায় না। আজ হঠাৎ করে কেন জানি রাজিতার শুভা নামটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। ওর আবার কেন জানি মনে হচ্ছিল যে এই নামটা ওর ভার্সিটি কোথাও শুনেছে। ও ভালো করে মনে করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলো না। ভার্সিটিতে শুনে থাকলে নেহার অবশ্যই জানার কথা, কারণ ভার্সিটির খবর সব নেহা ভালো রাখে। আর রাজিতাও ওর জীবনের অনেক কিছুই নেহার সাথে শেয়ার করে। হতে পারে যে শুভা নাম এর আগে শুনে থাকলে নেহাকে বলে থাকবে, আর নামটাও রাজিতার কাছে কেমন আনকমন লাগছে, তাই হয়তো নেহারও মনে থাকবে। রাজিতার কপালটাই খারাপ, নেহা আজ ক্লাসেই আসলো না। তাই ও মালিহাকে জিজ্ঞেস করলো, মালিহা শোন, তুই কি সুভা নামের কাউকে চিনিস? না তো, কেন রে? না, এমনি জানতে চাইলাম। আচ্ছা, এই নামটা তুই কখনো শুনেছিস? নামটা মনে হয় আমার আপুর মুখে শুনেছি। কি শুনেছিস? কিছুই না, শুধু নামটাই শুনেছিলাম। আপুর বান্ধবীর সাথে কি একটা আলোচনা করছিল, তখন নামটা শুনেছিলাম। তোর আপু তাহলে চিনবে মনে হয়, তাই না? কিন্তু তুই এই নামটা নিয়ে পড়েছিস কেন? এমনি তুই শুধু শুনবি যে এই সুভা বেঁচে আছে কিনা, আর বেঁচে থাকলে শিওর হতে হবে যে এই সুভাই সেই সুভা কিনা। আর যদি মারা গিয়ে থাকে তাহলে 100% শিওর হতে হবে। আর যারা ওকে চিনে তারা আমাকে দেখলেই বুঝে যাবে যে সুভা আসলে আমার মতো দেখতে কিনা। উনি তো সেদিন বলেছিলেন যে সুভার চেহারা নাকি কিছুটা আমার মতোই, তাই নিশাদ ভাইয়া আমাকে দেখে সুভা বলেছিলেন। শেষের কথাগুলো ও এত আস্তে বলল যে নিজেই শুনতে পেল না। ওর বিড়বিড় করা দেখেই মালিহা বলল, তুই এসব পাগলের মতো কি বকছিস? পাগল হয়ে যাসনি তো? তুই বুঝবি না, তুই শুধু আমাকে খোঁজ নিয়ে দিবি কে এই সুভা। আচ্ছা ঠিক আছে, আপুকে জিজ্ঞেস করবো নে। মালিহার সাথে কথা বলা শেষ হতেই রাজিতা ভাবতে লাগলো যে ও কি বোকার মতন চিন্তা করছে। মালিহার বোন তো এই ভার্সিটির, শুভা এই ভার্সিটির হলে তার সাথে নিশাদের পরিচয় কিভাবে হতে পারে? আর এই শুভাই যে সেই শুভা হবে ওর এটা কেন মনে হচ্ছে? যা হওয়ার হয়েছে। মালিহা ওকে পাগল ভাবছে, শুধু শুধু ওকে এসব বলতে গেল। এই শুভা নামটা কেন জানি ওকে পাগল করে দিচ্ছে। রাজিতা ক্লাস শেষ করে আনানকে কল করতে লাগলো, কিন্তু আনান কল ধরছে না। আরেকবার কল করবে কি করবে না ভাবতে ভাবতে কল করেই ফেললো। দ্বিতীয়বার কল করতেই আনান রিসিভ করলো। এতবার কল করছে কেন? দেখছো না যে কল ধরছে না? তার মানে ব্যস্ত আছে। কি বলবে তাড়াতাড়ি বলো। আনানের এমন কণ্ঠ শুনে রাজিতা অভ্যস্ত নয়। দুইবার কল দিতেই আনান এমনভাবে কথা বলবে রাজিতা ভাবতেও পারেনি। ও আস্তে করে বলল, আমার ক্লাস শেষ। ক্লাস শেষ তো চলে যাও, আমার আজ একটা মিটিং আছে, যেতে দেরি হবে। রাজিতা আবারও আস্তে আস্তে বলল, আমি কি অপেক্ষা করব? আমি কি বলেছি অপেক্ষা করতে? যেতে বলছে, চুপচাপ চলে যাও। আর হ্যাঁ, মাকে বলে দিয়েছে তোমার সাথে গিয়ে ফ্রিজ কেনার কথা, আমার ফিরতে দেরি হবে। কিন্তু রাজিতার কথা না শুনেই খট করে কলটা কেটে দিল আনান। রাজিতার চোখের কোনায় পানি টলমল করছে। কোনো মতে গাড়ির কাছে গিয়ে নিজেই দরজা খুলে বসতে বসতে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, মিজান ভাই চলেন। মিজান আশেপাশে তাকিয়ে আনানকে খুঁজছিল। রাজিতা বুঝতে পেরে বলল, উনি যাবেন না, আপনি চলুন। কিন্তু স্যার তো বলেছিলেন যে আজ যাওয়ার সময় ফ্রিজ কিনে নিয়ে যাবেন, বাসায় যেতে দেরি হবে। কখন বলেছিল এই কথা? সকালে গাড়ি থেকে নামার সময়। আচ্ছা আপনি চলুন।
রাজিতা বুঝতে পারলো যে নিশ্চয়ই আনানের কিছু একটা হয়েছে, না হলে রাজিতার সাথে এমন কড়া করে কথা বলার মানুষ সে নয়। সকালেও যে মানুষটা হাসি খুশিভাবে গল্প করতে করতে আসলো, দুপুর গড়াতেই তার কী এমন হলো যে কথার ভুল পাল্টে ফেললো। ওর চাচিরা কেউ কিছু বলেনি তো আবার ওর নামে, নাকি নিউন ভাইয়া কিছু বলেছে? কী এমন হতে পারে? সারা রাস্তা বিভিন্ন জল্পনা কল্পনা করতে করতে বাসায় পৌঁছালো রাজিতা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তবুও আনানের বাসায় ফেরার নাম নেই। রাজিতার শাশুড়ি ওকে ফ্রিজ কিনতে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ভালো লাগছে না বলে ও মানা করে দিল। অন্যদিন হলে এতক্ষণ একটা ঘুম দিয়ে দিত, কিন্তু আজ রাজিতার চোখ থেকে কেন জানি ঘুম পাখি উড়াল দিয়েছে। বারবার ফোন চেক করেছে। এই বুঝি মিটিং শেষে আনান কল করলো, কিন্তু আনানের কোনো নামগন্ধও নেই। রাজিতাকে এমন চটপট করতে দেখে ওর শাশুড়ি সন্ধ্যার দিকে ওকে নিয়ে সিমলা থেকে বাসায় গেল। সিমলা শিমুলকে পড়াচ্ছিল। রাজিতাদের দেখে একটু কথাবার্তা বলেই চা বানাতে চলে গেল। রাজিতা এর আগেও সিমলাদের বাসায় একবার এসেছে। রাজিতাদের ফ্লোরটা ছাড়া বাকি সব ফ্লোর 2 ইউনিটের বাসা। সিমলারা একটা ইউনিটে থাকে, তারপরেও অনেকটা বড় বাসা। রাজিতা দেখলো শিমুল পড়ছে। ওদিকটায় এগিয়ে গিয়ে শিমুলের পড়া শুনলো। শিমুল পড়ছে, আই লাভ মাই মাদার, মানে আমি আমার মাকে খুব ভালোবাসি। রাজিতা ওদিকে এগিয়ে গিয়ে বলল, এইভাবে নয় বাবা, আই লাভ মাই মাদার মানে আমি আমার মাকে শুধু ভালোবাসি, খুব হবে না। ওর কথা শুনে শিমুল পড়তে লাগলো, আই লাভ মাই মাদার, মানে আমি আমার মাকে শুধু ভালোবাসি। শিমুলের মুখে কথাটা শুনে রাজিতা শব্দ করে হেসে ফেলল। তারপর আরও কয়েকবার শিমুলকে ওই ব্যাপারটা বুঝিয়ে দিল। ততক্ষণে শিমলা চা নিয়ে চলে এসেছে। চা নাস্তা খেয়ে একটু গল্পগুজব করে রাজিতারা নিজেদের বাসায় ফিরে আসলো। রাজিতা রুমে ঢুকতেই আনানের উপস্থিতি টের পেল। বিছানায় বসে সে ল্যাপটপে কোনো একটা কাজ করছিল। রাজিতা ওর পাশে বসতে বসতে বলল, কখন এলেন? একটু আগে। এত দেরি হলো কেন? বললাম না একটা মিটিং ছিল। আর সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? তুমি আমাকে সব বলেছো কখনো? কি বলবো আপনাকে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল করে থাকলে বলুন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এইভাবে রেগে থাকলে আমি বুঝবো কি করে? রাগে আনানের চোখ মুখ লাল হয়ে উঠেছে। রাগটাকে কন্ট্রোল করার বৃথা চেষ্টা করে বলল, তোমার যে বয়ফ্রেন্ড ছিল সেটা আমাকে কখনো জানিয়েছ? কথাটা শুনে রাজিতা যেন আকাশ থেকে পড়ল। বয়ফ্রেন্ড? তাও আবার ওর? ও চোখ দুটো বড় বড় করে বলল, মানে? রাজিতা মানে বলার সাথে সাথে আনান ল্যাপটপের থেকে মুখ তুলে বলল, একদম ন্যাকা সাজবে না এখন। এইসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। তোমার বয়ফ্রেন্ড ছিল, তুমি একবার আমাকে জানাতে, আমি তোমাকে কখনো জোর করতাম না। রাজিতা এবার রেগে গেল, কারণ যে দোষ ওর নেই তার অপবাদ ও কখনো মেনে নেবে না। আপনি কিসের বয়ফ্রেন্ডের কথা বলছেন আর কিসের জোর করার কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কোনো রিলেশন ছিল না বিয়ের আগে? কোনো বয়ফ্রেন্ড ছিল না? নিশ্চয়ই আপনার সাথে কেউ মজা করেছে। আপনি এইটা বিশ্বাস করলেন কি করে? আমার রিলেশন থাকলে আপনাকে এত সহজে আপন করে নিতে পারতাম। আপনার বোঝা উচিত ছিল। এটা কোনো মজা করার বিষয় হলো? আর এমনও তো হতে পারে যে তুমি এত সব কিছু এত ভালোবাসা দেখে আগে সব ভুলে গেছো আর এখন সবটা অস্বীকার করছো। রাজিতার রাগে দুঃখে কান্না চলে আসলো। ও কান্না করতে করতে বলল, আপনার থেকে আমি এমন কোনো কথা আশা করিনি। এই কয়েকদিনে আপনি আমাকে এই ছিলেন। আমি আমার সবটা উজাড় করে দিয়ে আপনাকে ভালোবাসতে চাইছি। এটাই কি আমার অপরাধ, নাকি এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই? এটাই আমার অপরাধ। আনান রেগে গেলে মাথা ঠিক থাকে না। এর আগে রাগটাকে কন্ট্রোল করতে পারলেও আজ রাজিতার সাথে অন্য একটা ছেলের ছবি দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। ও বুঝতে পারছে যে ওর এই কথাগুলোর জন্য পরেও নিজে অনুতপ্ত হবে, কিন্তু রাজিতার পাশে অন্য কেউ জাস্ট ও সহ্য করতে পারছে না। রাজিতার চোখের পানিগুলো সহ্য হচ্ছে না। ও নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে রাজিতার কাঁধে হাত রেখে ওর চোখের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, তোমার বয়ফ্রেন্ড থেকে থাকলে আমার কোনো সমস্যা নেই, কারণ সেটা তোমার অতীত আর আমি তোমার বর্তমান। কিন্তু তুমি আমাকে সেটা একবার জানাতে পারতে। আমি জানি না তুমি ওই ছেলেটাকে কি বলে বুঝিয়েছ, তাকে সরি বলেছ কিনা, আর আমাকেও মন থেকে। এইটুকু বলেই থেমে গেল আনান। রাজিতা এক ঝটকায় নিজের কাঁধ থেকে আনানের হাত সরিয়ে নিয়ে বলল, আপনার বলা শেষ হয়ে থাকলে আমি কি কিছু বলতে পারি?
আনান এখন কিছুটা শান্ত হয়েছে, তাই শান্ত স্বরে বলল, হুম, বলো। আপনি কিসের ভিত্তিতে এতটা শিওর হলেন যে আমার বয়ফ্রেন্ড ছিল? রাজিতার কথা শেষ হতে না হতেই আনান নিজের ফোনের গ্যালারি বের করতে করতে বলল, আনন্দ হৃদয়ন প্রমোদ ছাড়া কখনো কাউকে দোষী করে না। তারপর নিজের ফোনে রাজিতা আর অন্য একটা ছেলের সাথে একের পর এক ছবি দেখিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এগুলো কি মিথ্যে? এগুলোকে কিভাবে অস্বীকার করবে? এই ছেলেটার সাথে এত ছবি, দুজনের এই হাসি মুখ, এই আনন্দ, খুশি, এগুলো কি লুকানোর? আর এটা কি এডিট কোনোভাবেই বলা যায় না। এবার বলো, তোমার যদিও ছেলেটার সাথে কোনো রিলেশন নাই থেকে থাকে, তাহলে এসব কি? রাজিতা এবার তার ছেলের হাসি এসে বলল, ও আচ্ছা, এই ব্যাপার। এতদিন তাহলে আপনিও আমার সাথে নাটক করেছেন, তাই না? নাটক? কিসের নাটক? কি বলছো তুমি এসব? নাটক এইটাই যে আপনি আমাকে বিশ্বাস করেন। এতটাই ঠুনকো ছিল আপনার বিশ্বাস যে কয়েকটা ছবি যথেষ্ট ছিল তা মুড়িয়ে দেওয়ার জন্য। তুমি কি বলতে চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। এই ছেলেটার সাথে যদি তোমার কোনো রিলেশন নাই থেকে থাকে, তাহলে ছবিগুলো এক্সপ্লেন করো। এই ছবি এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই। যাকে আমি নিজের ভাই মনে করি, যে আমাকে ছোটবেলা থেকে নিজের ছোট বোনের মতো ভালোবাসা দিয়েছে, তার মানে এইসব নোংরা কথা বলতে আপনার বিবেকে একটুও বাঁধলো না? আর তখন তো ঠিকই বড় মুখ করে বলেছিলেন যে এইসব ছোটোখাটো বিষয় নাক না গলাতে, যা করিনি তা নিয়ে মাথা না ঘামাতে। আর এখন কয়েকটা ছবি দেখে আপনার মাথা 360 ডিগ্রি ঘুরে গেল। বাহ হানান সাহেব, বাহ, হেই আপনার বিশ্বাস। বলেই আনানকে আরও কিছু বলার সুযোগ না দিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল রাজিতা। আনান হাঁ করে ওর চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল। এই রাজিতার কথাগুলোর মানে বুঝতে আনানের বেশ খানিকটা সময় লাগলো। যখনই বুঝতে পারলো যে ছবির ছেলেটা আর কেউ নয়, রাজিতার চাচাতো ভাই নিয়ন, তখন লজ্জায় নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে হলো আনানের। না জেনে না শুনেও রাজিতার ওপরে এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে দিল। শুধু তাই নয়, ওর ভালোবাসার বিশ্বাসকে আঘাত করতেও ছাড় দেয়নি। এতটা কেয়ারলেস কি করে হয়ে গেল আনান? জাস্ট অন্য একটা ছেলের সাথে রাজিতার কিছু ছবি দেখে আজও নিজেকে ঠিক রাখতে পারেনি। যদিও অন্য কিছু হতো তাহলে রাজিতার প্রতি ওর বিশ্বাস এতটা ঠুনকো কি করে হতে পারে? ও যে ওর জীবনের চাইতেও রাজিতাকে বেশি ভালোবাসে, এমন একটা ভুল ও কি করে করতে পারলো? রাজিতাকে ভুল বোঝার আগে ওকে ভালোভাবে খবর নেওয়া উচিত ছিল যে ছেলেটার সাথে রাজিতার কী সম্পর্ক, ছবিটা কে পাঠিয়েছে। এটুকু ভাবতেই আনান এবার গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। এটা ভেবেছে, আসলেই তো ছবিগুলো কে পাঠালো আনানকে? সে নিশ্চয়ই রাজিতার ভালো চায় না। কি হতে পারে এটা? আসল আইডি থেকে অবশ্যই পাঠায়নি। রাজিতার সাথে এত শত্রুতা কার থাকতে পারে? নীলা? না, ওর তো এখন নতুন জীবন শুরু হতে যাচ্ছে, ও নিশ্চয়ই হবে না। তাহলে কি নিয়ন নিজে পাঠিয়েছে? কিন্তু ও তো রাজিতার ভালো চায়। নাকি রাজিতার চাচির কথাই ঠিক, নিয়ন রাজিতার অগোচরেই ওকে পছন্দ করে। আনান আরও কিছু ভাবতে পারে না। এখন ওর প্রথম কাজ হবে রাজিতার রাগ ভাঙানো, আর দ্বিতীয় কাজ হবে ছবিগুলো কে পাঠিয়েছে তা খুঁজে বের করা। ছবিগুলো অন্য কারো হতে পারলে কি হতে পারে তা ভাবতে আনানের শরীরে কাঁটা দিতে উঠল। ও নিজেই যেখানে ছবিগুলো দেখে ধোকা খেয়ে গেছে, সেখানে অন্য কেউ দেখলে কী ভাববে? রাজিতা গোমরা মুখে ওর শাশুড়ির রুমে উঁকি দিয়ে দেখলো যে উনি একাই আছেন রুমে, কোরআন পড়ছেন। রাজিতা ফিরে আসতে লাগলো। তখন ওর শাশুড়ি কোরআনের দিক থেকে মুখ না ঘুরিয়ে রাজিতাকে বলল, চলে যাচ্ছিস কেন? ভেতরে আয়। রাজিতা চুপি সারে এসে শাশুড়ির পাশে বসলো। ও শাশুড়ির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল। কিছুক্ষণ পর ওর শাশুড়ি কোরআন পড়া শেষ করলেন। রাজিতার বিবর্ণ মুখ দেখে বুঝে গেলেন যে নিশ্চয়ই কান্নাকাটি করেছে। উনি রাজিতাকে আরও কাছে ডেকে নিয়ে থুতনিতে হাত রেখে শুধালেন, দেখি মুখটা, কান্না করেছিস? না, আসলে আনান কিছু বলেছে? বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছিল। আমরা পাশে থাকতেও যদি মা বাবার কথা মনে পড়ে, তাহলে বুঝবো যে আমাদের এখনো আপন ভাবতে পারিসনি। রাজিতার চোখের পানিগুলো যেন একটু ভালোবাসার অপেক্ষায় ছিল। তার ছোঁয়া পেতে না পেতেই আবারও বর্ষণ শুরু হলো। তারপর কেঁদে কেঁদে বলতে লাগলো, এক বাবা মাকে হারিয়েছি, আরেক বাবা মাকে হারালে হয়তো আমার বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে। তাহলে কান্না করছিস কেন? নিশ্চয়ই আনান কিছু বলেছে। রাজিতা মাথা নাড়িয়ে বলতেই ওর শাশুড়ি বলল, দাঁড়া, আমি এক্ষুনি আনানকে ডাকছি। কি এমন হয়েছে যে মেয়েটাকে এভাবে বকাবকি করতে হবে? ও কি ভেবেছে তোর কেউ নেই বলি যা খুশি তাই বলবে? আমাদের কি চোখে পড়ে না ওর? রাজিতা কান্না থামিয়ে অবাক চোখে ওর শাশুড়ির কথাগুলো শুনছে। তারপর বলল,
তেমন কিছুই হয়নি মা। আপনি শুধু শুধুই ওনাকে ডাকছেন। সত্যি তো? আবার কিছু বলি সোজা আমাকে নালিশ জানাবি, আমি ওকে শিক্ষা দেব। হুম। তারপর তিনি একটু নরম সুরে বললেন, তোদের জীবনটা আমরা অনেক বছর আগেই পার করে এসেছি মা, এসব আমরা বুঝি। আর সন্তানেরা কখনো মায়ের চোখে ফাঁকি দিতে পারে না। আজ তোকে আমি একটা গোপন কথা বলি, শুনবি? রাজিতা অনেক আগ্রহের সাথে ওর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, অবশ্যই, বলেন। নীলাকে দেখতে গিয়ে তোকে দেখতে যখন জানতে পারলাম যে তুই এতিম, মা বাবা কেউ নেই, তখন কেন জানি না তোর প্রতি আমার একটু আলাদা মায়া জন্মে গিয়েছিল। কিছুদিন হলো আমার মা মারা গিয়েছে, তাতেই আমার নিজেকে বড্ড অসহায় লাগে। আর তুই তো ছোট থেকেই মায়ের আদর থেকে বঞ্চিত। তারপর কিছুক্ষণ থেমে থেকে তিনি আবারও বললেন, আমি কেন জানি মন থেকে শুধু তোকেই বৌমা হিসেবেই চাচ্ছিলাম। মনে হচ্ছিল যে এই এতিম মেয়েটাকে পেলে মায়ের মতো আদর দিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতাম। একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিলেও যে অনেক অনেক পুণ্য রে মা। আল্লাহ হয়তো আমার মনে মনে করা দোয়াটা কবুল করে নিয়েছিলেন, তাই তো যেভাবেই হোক তোকেই আমার ঘরে লক্ষ্মী করে পাঠালো। এই জন্যই তো বলে যে আল্লাহর কাছে সব সময় চাইতে থাকো, চাইতে তো আর ক্ষতি নেই। আল্লাহ দিলেও তো দিতে পারেন, কারণ সব কিছুই তো তারই হাতে। রাজিতা কথাগুলো শুনে চোখের পানিগুলোকে আর মুক্ত করে দিল। তারপর ওর শাশুড়িকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করলো। রাতে খাওয়া দাওয়া শেষে বইপত্র নিয়ে রাজিতা ওর শাশুড়ির রুমে চলে গেল। আনানকে কিছু বলার সুযোগই দিল না। বিয়ের পর থেকে পড়াশোনা করতে দেখিনি, আর আজ মায়ের রুমে বই নিয়ে যাচ্ছে পড়তে। রাজিতার রাগ ভাঙানোর জন্য আনান ওর জন্য সুন্দর একটা নেকলেস কিনে এনেছে। ফেরার পথে একটা ফুলের মালাও এনেছে। মেয়েদের নাকি উপহার অনেক পছন্দ, তাও যদি রাজিতার রাগ ভাঙে। কিন্তু আনানের সাথে কথাই যদি না বলে ও রাগ ভাঙাবে কী করে? ওর মায়ের রুমে ঢুকে বসে আছে। আনান রুম থেকে বের হতে দেখলো যে ওর বাবা নিজের বালিশ নিয়ে গেস্ট রুমের দিকে যাচ্ছে। আনান ওর বাবাকে থামিয়ে বলল, কি ব্যাপার বাবা, তুমি বালিশ নিয়ে কোথায় ছুটছ? ওর বাবা বিষণ্ণ গলায় বলল, দুই শাশুড়ি বৌমা বায়না ধরেছে আজ একসাথে থাকবে। আমার আর কি করার আছে, তপলি তোপলা নিয়ে ছুটছি। তুই যা ঘুমিয়ে পড়। আনানের খুব রাগ হচ্ছে রাজিতার ব্যবহারে। স্বামীর সাথে একটু রাগারাগি হয়েছে, সেটা পুরো পরিবারকে জানিয়ে বেড়াতে হবে? আজব মেয়ে একটা, কোনো কমন সেন্স নেই। রাগে গজরাতে গজরাতে ওর মায়ের রুমে গিয়ে দেখলো যে রাজিতা ওর মায়ের পাশে শুয়ে আছে। আনানকে দেখে ওর মা বলল, রাজিতার নাকি ওর মায়ের কথা খুব মনে পড়ছে, তাই ও আজ আমার কাছেই থাকবে। তারপরে আনানকে ইশারায় বোঝালেন চলে যেতে। উনি একটু পর রাজিতাকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দেবেন। রাজিতা ওর শাশুড়ির পাশে শুয়ে ভাবতে থাকে যে মায়েরা বুঝে এমনই হয়। আনান শুয়ে শুয়ে রাজিতার জন্য অপেক্ষা করছে। হঠাৎ আস্তে করে দরজা খোলার শব্দে লাফ দিয়ে ওঠে আনান। তারপর দেখে যে রাজিতা আস্তে আস্তে চোরের মতন দরজা লাগাচ্ছে। রাজিতা আনানকে পাশ কাটিয়ে গিয়ে শুয়ে পড়ল। আনান আস্তে করে বলল, আমার বউটার রাগ কি কমেছে? রাজিতা তবু চুপ করে আছে। রাজিতার এই ব্যবহার আনানের আর সহ্য হচ্ছে না। ও একটু রাগান্বিত স্বরেই বলল, তুমি সব কি শুরু করেছ? সবাইকে বলে বেড়াতে হবে যে আমার সাথে রাগ করে আছো? রাজিতা এবার আস্তে করে বলল, আপনাকে কে বললো যে আমি সবাইকে এইসব বলে বেড়াচ্ছি? তাহলে আমার থেকে দূরে দূরে ছিলে কেন এতক্ষণ? আমি আসলে জানতাম না যে ওইটা নিয়ন ভাইয়ের ছবি। আমি তো ভেবেছিলাম যে ওইটা অন্য কোনো ছেলের ছবি। আর আপনি অমনি আমাকে সন্দেহ করা শুরু করে দিলেন। একবার আমার কাছে সত্যিটা জানার প্রয়োজন মনে করলেন না? আচ্ছা, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার জায়গায় তুমি থাকলে কি করতে? তুমি কি আমি ভুল বুঝতে না? রাজিতা কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না। কেন এখন জানো না কেন? আমার বেলা তো ঠিকই বললে যে ভুল বুঝেছে। তুমি হলে ভুল বুঝতে না? রাজিতা আরও একটু চুপ থেকে বলল, হয়তো আমি আগে সত্যতা যাচাই করার চেষ্টা করতাম, কিন্তু আপনি তো কোনো কিছুই না জেনে কোনো কিছু না ভেবেই আমাকে উল্টাপাল্টা বলতে শুরু করলেন। আমি বলছি তো, অন্য কোনো ছেলের সাথে তোমার ছবি দেখে আমার মাথা ঠিক ছিল না। নেক্সট এমন হবে না, প্লিজ। বলেই পকেটে রাখা নেকলেসটা বের করে রাজিতার গলায় পরাতে গেল আনান। রাজিতার গলায় আনান হাত দিতেই রাজিতা এক ঝটকায় আনানের হাত সরিয়ে দিতে দিতে বলল, কি করছেন? মেয়েরা নাকি উপহার পেতে পছন্দ করে, তাই তোমার জন্য। আমার জন্য উপহার এনেছেন? এত কিছু বলার পরও আপনি ভাবলেন কি করে যে আপনার উপহার পেয়েই আমি সব ভুলে যাব এক্ষুনি? আর দেখি কি উপহার এনেছেন।
বলেই রাজিতা আনানের দিকে ঘুরে ওর থেকে নেকলেসটা নিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আপনার কি আমাকে লোভী মেয়ে মনে হয়? না, আসলে আমি তো শুধু তোমার রাগ ভাঙানোর জন্য ছোট্ট একটা উপহার এনেছি। জানি না তোমার পছন্দ হয়েছে কিনা। আমাকে দেখে কি আপনার সত্যি এমন মনে হয় যে আপনাদের টাকা পয়সার লোভে পড়ে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি? আমি কি তা বলেছি? বলেননি? তাহলে তখন ওটা কি ছিল? আমি কি এমনি এমনি বলছি? তখন রাগে আমার মাথায় ঠিক ছিল না, তো উল্টাপাল্টা বলে ফেলেছে। নিজের রাগটা আগে কন্ট্রোল করা শিখুন। রাগ মানুষের সমস্ত গুণগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। সবসময় তো শুধু আমাকে জ্ঞান দিন, নিজেকেও মাঝে মধ্যে জ্ঞান দিবেন, তাহলে আর এরকম সিচুয়েশন তৈরি হবে না। দেখো, আমি তো মেনে নিয়েছি যে আমার ভুল হয়েছে। তুমি কি আমার বিশ্বাস করা উচিত ছিল? একটা মেয়ে বিয়ের পর পুরো পৃথিবীর সাথে হাসি মুখে লড়ে যেতে পারে যদি তার ভালোবাসার মানুষটি পাশে থাকে, কিন্তু সেই ভালোবাসার মানুষটি যদি বিপক্ষে গিয়ে দাঁড়ায় তাহলে পুরো পৃথিবীটাই পর হয়ে যায়। আনান এইবার রাজিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজিতা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলেও আনানের শক্তির কাছে পেরে উঠল না। রাজিতার চোখের পানিগুলো যেন ঝরতে ঝরতে এখন কিছুটা শিথিল হয়ে এসেছে। ও আনানকে উদ্দেশ্য করে বলল, শুধুমাত্র মা বাবার মুখের দিকে তাকিয়ে এবারের মতো মাফ করে দিচ্ছি। আশা করি এই ঘটনার পুনরাবৃত্তি কখনো হবে না। মানুষ মাত্রই ভুল করবে, আবার ক্ষমা চাইবে, কিন্তু এক ভুল দুইবার করা মানে আগের ভুলটাকে ভুল না ভাব। রাজিতা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আর আমাকে উপহার দিতে চাইলে দামি কিছু দেওয়া লাগবে না। বিয়ের মধ্যে যা দিয়েছেন ওগুলো পরারই সময় নেই। আর দিয়ে কি হবে? সব মেয়েরাই শুধু দামি গিফট চায় না আনান সাহেব। কিছু কিছু মেয়ে ভালোবাসার ছোট ছোট উপহারগুলো হৃদয় দিয়ে আগলে রাখে। আনান এবার রাজিতাকে ছেড়ে বিছানা থেকে উঠে গেল। তারপর লাইট জ্বালিয়ে টেবিলে রাখা একটা ফুলের মালা এনে রাজিতাকে বলল, একটু উঠে বসতে পারবে? রাজিতা আনানের হাতে থাকা ফুলের মালা দেখে বলল, এইসব আবার কখন আনলেন? তারপর আনান রাজিতার বেনি করা চুলে ফুলগুলো দিতে গেলে রাজিতা সরে গিয়ে বলল, আমার এখন ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনি শুয়ে পড়ুন। বলেই কাঁথাটা গায়ের ওপর তুলে দিয়েই শুয়ে পড়ল রাজিতা। আনান বুঝতে পারল যে রাজিতা এখনও রেগে আছে। ও যেসব কথা বলেছে এত সহজে রাগ ভাঙে। আনান আর কিছু না বলে শুয়ে শুয়ে ভাবতে লাগলো যে কে হতে পারে যে এই ছবিগুলো পাঠিয়ে ওর গড়তে থাকা ভালোবাসায় ফাটল ধরিয়ে দিল। একবার তাকে খুঁজে পেলে আনান কখনো ক্ষমা করবে না, তার উপযুক্ত শাস্তি তাকে পেতেই হবে। আনান এটা স্পষ্ট বুঝতে পেরেছে যে রাজিতার আপন কেউ ছাড়া এই ছবিগুলো অন্য কারো পাওয়ার কথা না। কিন্তু সে কে? সারা সকাল রাজিতা আনানের সাথে ভালো করে কথা বলেনি, মুখটা কালো মেঘের মতো করে রেখেছে। গাড়িতে উঠে কিছুক্ষণ চুপ থাকার পর আনান বলল, তোমার কি মনে হয় কে পাঠাতে পারে ছবিগুলো? আর কত চুপ থাকবে? আমাকে কিভাবে শাস্তি কেন দিচ্ছ? তোমার শাস্তি দেওয়া শেষ হচ্ছে না। দেখো, এইভাবে চুপ থাকলে কোনো কিছু সলভ করা যাবে না। ছবিগুলো যে পাঠিয়েছে সে তোমার শত্রু হবে, আর আমি চাই না কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করুক। এই কাজের শাস্তি তাকে পেতে হবে। আজ আমাকে ছবি পাঠিয়েছে, কাল যে আমার পরিবারকে ছবি পাঠাবে না তার কি গ্যারান্টি আছে? মা বাবার ছবিগুলো দেখে যদি আমার মতো কোনো ভুল বুঝে, 2 দিন পর গেট টুগেদার পার্টি। আমি চাই না সব কিছু শুরুর আগে শেষ হয়ে যায়। আমি তোমার লাইফে আর কোনো ঝামেলা চাই না, না তো আমি নিজে করবো আর না তো কাউকে করতে দিব, প্রমিস। রাজিতা দেখল যে আনানের কথাই ঠিক। ছবি কে পাঠিয়েছে তা আগে বের করতে হবে। আপনাকে ছবিগুলি কিভাবে পাঠিয়েছে? মেসেঞ্জারে। এ দেখো, আইডিটার নাম মনে হয় পলাশ ফুল ছিল, এখন ব্লক করে রেখেছে। রাজিতা আনানের হাত থেকে ফোনটা নিয়ে মেসেজগুলো দেখল। বেশ কিছু লেখেনি, তবে একটা লেখা দেখে ও আটকে উঠল। লেখার ধরনটা ওর খুব পরিচিত। তারপর ফোনটা আনানের হাতে দিতে দিতে বলল, রিমি। আনান নিজেও যেন চমকে উঠল রিমির নাম শুনে। রাজিতার কাছে যতটুকু শুনেছে, রিমি অনেক ভালো একটা মেয়ে। ছোটবেলা থেকেই ওর অনেক সাহায্য করেছে। তাহলে রিমি কি করে হতে পারে? আনান অবাক হয়ে বলল, রিমি কি করে হতে পারে? তুমি তো বলেছিলে। জানি না, আমিও শিওর না। শিওর না হলে কাউকে সন্দেহ করলে তোমার মতো পস্তাতে হবে। আমি এখন একটু যাব চাচুদের ওইখানে, রিমির সাথে কথা বলতে হবে। এখন গিয়ে কি কথা বলবে? আর রিমি বাসায় আছে কিনা সেটাও তো জানতে হবে।
হ্যাঁ, আমি ফোন করে শুনেছি ও বাসায় আছে কি না। আমার তো এখন ক্লাস নেই, আপনি আমাকে ওখানে ছেড়ে দিলেই হবে। কাজটা রিমি করে থাকলে আমার বেশি সময় লাগবে না সেটা বের করতে। আমি চাচ্ছি এটা রিমি যেন না হয়, যাকে আমি আমার আপন ভাবি, শুভাকাঙ্ক্ষী ভাবি। সে যদি আমার শত্রু হয় তাহলে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। ক্লাস শেষ হলে আমিও তোমার সাথে যেতাম, তোমাকে একা পাঠাতে সাহস হয় না। রাজিতা একগাল হেসে বলল, আরে আমি কি ছোট বাচ্চা নাকি? আর এই কয়েকদিনে আপনার থেকে অনেক কিছু শিখেছি, ভয় পাবেন না। মানছো তাহলে যে আগে তুমি বোকা ছিলে? আপনি এমনভাবে বলছেন যেন এই কয়েকদিনে আমি সব কিছু শিখে পুরো পৃথিবী উল্টে ফেলেছি। আমি কি বলেছি নাকি তুমিই বললে? রাজিতার ভাগ্য ভালো ছিল যে রিমি বাসাতেই আছে। ড্রাইভার গাড়িটা রাজিতার চাচ্চুর বাসার সামনে রাখতেই রাজিতা নেমে চলে গেল। আনানের ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজিতাকে নামিয়ে দিয়ে চলে যেতে হলো। রাজিতাকে দেখেই রিমি জড়িয়ে ধরে বলল, কি রে, এত সকাল সকাল তুই? আরান ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে? রাজিতা ওর কথার উত্তর না দিয়ে ওর চাচা আর চাচির সাথে কথা বলে রিমিকে নিয়ে ওর রুমে যেতে যেতে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে, চল। কি এমন কথা যে সবার সামনে বলতে পারলি না? রাজিতা কান্না করতে করতে বলল, জানিস আনান আমাকে আর নিবে না, বলেছে এখন থেকে এখানেই থাকতে। কোনো জিনিসপত্র আনতে দেয়নি, বলেছে ওনাদের বাসার কিচ্ছু আনা যাবে না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কয়দিন পরেই তো নিয়ন ভাই আসছে, তখন সব ঠিক হয়ে যাবে। আনান আমাকে ভুল বুঝেছে, আমি এখন কি করব? আমার মনে হয় নীলা আপুই কাজটা করেছে। বলেই আবারও কান্না করতে করতে ছবি পাঠানোর সব ঘটনা রিমিকে খুলে বলতেই রিমি বলে উঠল, দেখেছিস আপুর কাজকর্ম, নিজে বিয়ে করতে চলেছে তাও তোর পিছু ছাড়ছে না। আমি আজকেই নিয়ন ভাইয়াকে বলে দিব। আর চাচুদের এক্ষুনি কিছু বলিস না, চিন্তা করবে, আমি পরে বলে দিব। তুই আমাকে এক গ্লাস ফলের জুস এনে দিতে পারবি? সকালে ভালো করে কিছু খাইনি। রিমি ওকে রেখে রুম থেকে বের হতেই রাজিতার নিজের অভিনয়কে নিজেই বাহবা দিল। ও নিজেও চায় যে ওর গোপন শত্রুটা যেন রিমি না হয়, কিন্তু ইনভেস্টিগেশন তো করতেই হতো। রিমির ফোনের পাসওয়ার্ড ওর জানা আছে। ফোনের লক খুলে মেসেঞ্জারে ঢুকে সুইচ প্রোফাইলে গিয়েই রাজিতার হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। ও যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। রিমির আর একটা আইডির নাম পলাশ ফুল, তার মানে ওর ধারণা সত্যি হয়ে গেল। এটা রিমি না হলেই হয়তো ও বেশি খুশি হতো। তারপর চ্যাট লিস্টে আননের আইডি দেখে 100% শিওর হয়ে গেল। ধপ করে রিমির বিছানার ওপরে বসে পড়ল রাজিতা। ওর চোখের পানির ধারা বন্ধ হয়ে গেছে। রিমি হয়তো কল্পনাও করতে পারেনি যে রাজিতা এইভাবে ওকে ধরে ফেলবে। রিমির মতে প্রথমত রাজিতা একটু বোকা টাইপের মেয়ে, দ্বিতীয়ত ও কখনো রিমিকে সন্দেহ করবে না, তৃতীয়ত রাজিতা কখনো কারো পার্সোনাল জিনিসে ইন্টারফেয়ার করে না। রিমি এসে রাজিতার হাত থেকে ফোনটা নিতেই সব বুঝে গেল। দুজনেই চুপচাপ পাশাপাশি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। রিমি প্রথম কথা বলল, প্লিজ রাজি, আমাকে মাফ করে দে। আমি আসলে... তুই এটা কেন করলি রিমি? আমি তোকে সবচেয়ে আপন ভাবতাম। আমি ভাবতাম যে চাচু আর নিলয় ভাইয়ের মতো তুইও আমায় আপন ভাবিস। তুই সবসময় আমার ভালো চাস, আমি না চাই তো আমার সাহায্যে এগিয়ে আসিস, কিন্তু তুই... আমি আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে সাহায্য করার জন্যই... আমার সাহায্য? আমার সংসারটা শুরু না হতেই ভেঙে দেওয়াটা কি তুই সাহায্য বলছিস? আমি আসলে নিজে কাজটা করিনি, নিয়ন ভাইয়া, হ্যাঁ নিয়ন ভাই আমাকে এটা করতে বলেছিল। নিয়নের নাম শুনতেই রাজিতা বিছানা থেকে উঠে বসল। কাল থেকে এসব কি হচ্ছে ওর সাথে? ওর আপন মানুষগুলোই কেন আস্তিনের সাপ হয়ে বেরোচ্ছে? ও কি এমন পাপ করেছে যার শাস্তি সবাই হাসি মুখে ছুরি ঢুকিয়ে করছে? রাজিতাকে চুপ থাকতে দেখে রিমি বলল, নিয়ন ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে, আর তোর অন্য কোথাও বিয়েটা ভাইয়া কিছুতেই মেনে নিতে পারছি না। এখন আনান ভাইয়া তোকে আর না নিলে ভালোই হবে। নিয়ন ভাইয়া আসলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ন ভাইয়ার প্ল্যান। নিলয় ভাইয়া তোকে এসব করতে বলেছে? আমি কি মিথ্যে বলছি? নিয়ন ভাইয়া আমাকে এসব করতে বলেছিল। তোর বিশ্বাস হচ্ছে না? রাজি, নিয়ন ভাইয়া তোকে ভীষণ ভালোবাসে, তোকে একদম রাজ রানীর মতো করে রাখবে। ভাইয়ার থেকে ভালো
আর কেউ তোর খেয়াল রাখতে পারবি না, দেখিস। তুই নিজের ভাইয়ের জন্য আমার জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিতে একবারও ভাবলি না? রাজি, নিয়ন আমার ভাই, নিজের ভাইয়ের কষ্টটা আমি কি করে চেয়েছি দেখতাম। আর আমি কেউ না, তাই না? রাজি, তুই আমাকে কেন ভুল বুঝছিস? আমি তো ভাইয়ার কথাতে শুধু। তুই নামটা আর কখনো আমার সামনে নিবি না, আর তুইও কখনো আমার সামনে আসবি না। আমি আর কাউকে বিশ্বাস করি না, সবাই বিশ্বাসঘাতক। আর হ্যাঁ, আনান আমাকে অনেক ভালোবাসে। সো নেক্সট টাইম এমন চিপ কাজ করার কথা কল্পনা তো আনিস না। বলেই রাজিতা রিমির রুম থেকে বের হয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। আজব, ওর এখন আর একটু কান্না পাচ্ছে না, পাথরের মতন কঠিন হয়ে আছে ও। আনান কয়েকবার কল করেছিল, রিসিভ করেনি। আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না রাজিতার, আনানকেও না। নিজের উপরই বিতৃষ্ণা চলে এসেছে। আজ আনানের ক্লাস ছিল রাজিতাদের ব্যাচের সাথে। ক্লাস শেষেই আনান রাজিতাকে ওর রুমে যেতে বলল। রাজিতার অনিচ্ছা সত্ত্বেও আনানের রুমে গেল। আনান রাজিতার চোখে মুখে দেখেই বুঝতে পারল যে রাজিতা জানতে পেরে গেছে ছবিগুলোকেই পাঠিয়েছে। রাজিতা আনানের সামনে চেয়ারে বসতেই আনান পানির বোতল এগিয়ে দিতে দিতে বলল, এটা রিমি ছিল। রাজিতা আগে অনেকটা পানি খেয়ে নিল। ওর মনে হচ্ছে পুরো পৃথিবীর পানি খেলেও হয়তো ওর তৃষ্ণা মিটবে না। তারপর আনানকে উদ্দেশ্য করে বলল, কষ্ট পাওয়ার জন্য আমি একমাত্র পারফেক্ট। সবাই কেন শুধু আমাকে বেছে নেয় কষ্ট দেওয়ার জন্য? আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। এই আনান থাকতে কেউ তোমার ধারে কাছে আসতে পারবে না। কেউ তোমাকে একটু কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তাকে পেতে হবে। আর সেটা যদি আপনি নিজে হন তখন? আমি একবার ভুল করেছি বলে কি বারবার ভুল করব? কথা দিচ্ছে, না জেনে শুনে কখনো তোমাকে ভুল বুঝবো না, প্রমিস। রাজিতা আনানের হাত শক্ত করে চেপে ধরে বলল, আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না। আমি আপনাকে কখনো ভুল বুঝবো না, কারণ এখন যে আপনি ছাড়া আমার যে আপন বলতে কেউ নেই। আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না। তারপর রাজিতা আনানকে সব খুলে বলতে রাগে অগ্নিবর্ণ ধারণ করে আনান। বলল, দেখেছ, আমি আগেই বলেছিলাম যে তোমার নিয়ন ভাইয়ের মনের খবরটা তোমার জানা উচিত ছিল, কিন্তু উনি তোমাকে পাওয়ার জন্য এমন জঘন্য একটা কাজ করবে আমার ভাবতেও ঘৃণা লাগছে। এর শাস্তি তো পেতে হবে। একবার দেশে আসুক। আপনি কথা দিন এই নিয়ে কোনো ঝামেলা করবেন না। এতদিনের উপহারের প্রতিদানটা না হয় আমি এভাবেই দিলাম। আজ রাজিতার শুধু 2টা ক্লাস ছিল, আনানেরও শুধু একটাই ক্লাস ছিল। তাই ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। গাড়িতে ওঠার পর থেকে রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আজ আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। বলো কোথায় যাবে? রাজিতা আনানের কাঁধে মাথা রেখে বলল, আজ আমার ভালো লাগছে না, অন্যদিন যাব। ভালো লাগছে না বলেই তো আজ সারাদিন ঘুরবো। আমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবেন। বলেছি যখন নিয়ে যাব, বলেই দেখো। যদি বলি সিলেটের জাফলং যাব? নিয়ে যাব, সময় বেশি লাগবে না। আর আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি। এতই যখন আমার পছন্দের জায়গা যাওয়ার ইচ্ছে, তখন আমি আপনাকে আমার সবচেয়ে প্রিয় জায়গা নিয়ে যাব। তোমার প্রিয় জায়গা কোথায় সেটা? গেলেই বুঝতে পারবেন, সিক্রেট। আনান দেখলো যে ওর সাথে কথা বললে রাজিতার মন ভালো হয়ে যাবে, তাইও কথা বাড়ানোর জন্য বলল, তোমার পছন্দের জায়গার কি হবে? এই কোনো পার্ক টার্ক হবে নাকি? আপনার কোনো কিছু গেস করার ক্ষমতা এতটা বাজে কেন? আপনি তো আমার পছন্দের জায়গার ধারে কাছেও যেতে পারবেন না। তাহলে কোনো রেস্টুরেন্ট, কোনো শপিং মল, নাকি কোনো রিসোর্ট? রাজিতা এবার হেসে ফেলল। অনেকক্ষণ পর রাজিতার প্রাণ খোলা হাসি দেখেই আনানের কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ওর নিজের ঠোঁটেও হাসি ফুটে উঠল। তারপর আনান আবারও বলল, আরে তুমি বলে দাও, আমি পারছি না। মেয়েদের পছন্দের জায়গায় কি হতে পারে আমি কিভাবে জানবো? এই তো আরেকটু পরে বামের দিকে মোড় নেবেন নিজান ভাই। পরের কথাটা রাজিতা কিছুটা জোরে ড্রাইভারকে বলল। গাড়ি থেকে নামতেই আনান দেখতে পেল যে ওরা একটা পুরাতন বাসার সামনে এসে হাজির হয়েছে। আনান রাজিতার হাতটা ধরে এগোতে এগোতে বলল, এটাই তাহলে আমার বউয়ের পছন্দের সিক্রেট জায়গা? আমার যখনই মা বাবার কথা মনে পড়ে, নিজেকে একা একা লাগে বা মন খারাপ থাকে, এখানে চলে আসি। এদের দেখলে আমার নিজের বাবা মায়ের কথাটা ভুলে যাই। ওদের সাথে নিজেকেও খুশি রাখার চেষ্টা করি। এত জায়গা থাকতে এটা তোমার প্রিয় জায়গা?
আমি তখন সবে স্কুলে ভর্তি হয়েছি। স্কুল শেষে বাসায় ফেরার পথে বুঝতে পারলাম যে আমার প্রচণ্ড জ্বর হয়েছে। জ্বরটা হয়তো সকালে এসেছিল, আমি বুঝতে পারিনি। রাজিতা বাসাটার সামনেই একটা বসার জায়গা দেখিয়ে বলল, ঠিক এই জায়গাটায় আমি এসে বসে পড়ি। তারপর আর কিছু মনে নেই। পরে জানতে পারি যে এখানে বসার পর জ্বরের প্রকোপে আমি সেন্সলেস হয়ে পড়ি। আর এখানে একটা বাচ্চা আমাকে দেখে লোকজন ডেকে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তোমার জ্বর নিয়ে বের হয়েছিলে কেন? আমি তো বুঝতেই পারিনি যে জ্বর হয়েছে। এখনই বুঝতে পারি না, তখন তো আরও ছোট ছিলাম। কথাগুলো বলতে বলতে দুপুরের রোদের মধ্যে দুজনেই ওখানে বসে পড়ল। আনান বলল, তারপর কি হলো? সেটাই ছিল আমার এখানে আসার শুরু। তারপর থেকে আমি যখনই এখানে আসতাম আমার মনটা ভালো হয়ে যেত। আস্তে আস্তে এখানকার তুলি আন্টির সাথে আমার পরিচয় হলো। আরও অনেক এতিম বাচ্চার সাথেও পরিচয় হলো। তারা অনেকেই এখান থেকে চলে গেছে, মাঝে মধ্যে আসে, আমার সাথে দেখা হয় মাঝে মধ্যে। এখন কিভাবে দেখা হয়? মনে করেন যে হয়তো কোনো প্রোগ্রাম হলো আর সেখানে আমিও আসলাম, ওরাও আসলো। ও আচ্ছা। রাজিদার এমন স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে দেখে আনানের খুব ভালো লাগছে। রাজিদার এই রূপটা আনানের কাছে লুকানো ছিল, আজ যেন তা নিজের জানান দিচ্ছে। রাজিদা আবারও বলল, এখন ওরা 16 জন বাচ্চা আছে। আমি আসলে ওদের জন্য কিছু খাবার নিয়ে আসি, ওরা অনেক খুশি হয়। আর ওদের হাসি মুখ দেখে আমার নিজেরও ভালো লাগে। আমাদের বিয়ের পরেও কি এখানে এসছো? না, দেখেছেন, বিয়ের পর আসলেই মানুষ স্বার্থপর হয়ে যায়। শুধু তাই নয়, সুখে থাকলে মানুষ কখনোই দুঃখী মানুষদের আর মনে রাখে না। আজ আমার মন খারাপ হয়েছে আর অমনি ওদের কথা মনে পড়ে গেল। কয়েকদিনই বা হয়েছে আমাদের বিয়ের, আর তোমাকে আমি একা ছাড়লে তো আসবে। অবশ্য ঠিক, তারপরও। আচ্ছা, আপনি বলেছিলেন না যে আমাকে গিফট দিতে চান? শুধু বলিনি, দিতে চাইও। তাহলে সামনের ওই দোকানটা থেকে 20টা আইসক্রিম নিয়ে আসুন। এতগুলো আইসক্রিম তুমি খেতে পারবে? আপনার আইকিউ তো দেখছি আমার চেয়েও কম। কথাটা বলতেই আনান বুঝে গেল যে রাজিতা নিজের জন্য নয়, বাচ্চাগুলোর জন্য আইসক্রিম আনতে বলছে। আইসক্রিম পেয়ে বাচ্চাগুলো খুব খুশি হয়েছিল। তুলি আন্টি ওদের জোর করে খেতে বসিয়েছিল। অচেনা জায়গায় এমন পরিবেশে আনানের অস্বস্তি লাগলেও রাজিতাকে খুশি করার জন্য খেতে বসেছিল। ট্যাংরা মাছের ঝোল আর মিষ্টি কুমড়ার ভাজি দিয়ে বাচ্চাগুলো কি তৃপ্তি সহকারে খেলো তা দেখেই কেন জানি আনানের চোখে পানি চলে এসেছিল। গাড়িতে বসে রাজিতা বলল, আপনি চাইলে আজ আপনাকে একটা বাস্তব গল্প শোনাতে পারি, একজনের জীবনে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। শুনবেন? বলো। তুমি বললেই সব শুনতে রাজি আছে। গল্পটা তুলি আন্টির। আঙ্কেলের সাথে বিয়ের 5টা বছর ওনাদের খুব সুখেই কেটে যায়। তারপর আন্টির কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে আসে। আন্টি আদর করে মেয়েটার নাম রাখেন মায়া। মায়ের বয়স 1 বছর না হতেই আঙ্কেল ওনাদের বাসার কাজের মহিলাকে বিয়ে করে বাসা ছেড়ে চলে যান। আন্টি বাচ্চা মায়াকে নিয়ে পুরোপুরি ভেঙে পড়েন। তখন ওনার পাশে কেউ ছিল না। ভাগ্যিস উনি কিছুটা শিক্ষিত ছিলেন, তাই একটা কেজি স্কুলে চাকরি নিয়ে অনেক কষ্টে মায়াকে মানুষ করতে থাকেন। 1 বছর 2 বছর করে কেটে যায় 19টা বছর। মায়া তখন এইচএসসি পরীক্ষার্থী। আর হ্যাঁ, এরই মধ্যে মায়া অনেকবার চেষ্টা করেছে ওর বাবাকে দেখার জন্য। এর মধ্যে মায়ের বাবা একবার ওদের খবর নেয়নি? না, নিজের মেয়েটাকে দেখতেও ফিরে আসেনি। ওই মহিলাকে নিয়ে অন্য শহরে গিয়ে সংসার পেতেছিলেন। মায়া ছিল তুলি আন্টির একমাত্র সম্বল। তুমি বারবার ছিল বলছো কেন? কারণ এখন আর নেই। আরে আপনি চুপ করে গল্প শুনুন। গল্পের মধ্যে এত কথা বললে গল্প করে মজা পাওয়া যায় নাকি? আমার তো মনে হয়েছে গল্প করার সময় গল্পের শ্রোতা মাঝে মাঝে প্রশ্ন করলেই বরং গল্পটা জমে ভালো। আপনার লজিক আপনি রাখেন, এখন আমার গল্প শুনেন। কোথায় যেন ছিলাম? ও আচ্ছা, মনে পড়েছে। মায়ের এইচএসসি পরীক্ষার সামনে ওর মা জানতে পারে যে মায়া একটা ছেলেকে ভালোবাসে। ওরা পালিয়ে বিয়েও করে নেয়। নিজের মেয়ের সুখের জন্য তিনি রাজি হলেও ছেলের পরিবার কিছুতেই মায়াকে মেনে নিতে চায় না। যে মেয়ের বাবা নিজের ছোট মেয়ে আর বউকে ফেলে রেখে কাজের মহিলার সাথে চলে গেছে, সেই মেয়ে কত ভালো হতে পারে? ব্যাপারটা মায়া কিছুতেই মেনে নিতে পারে না। ও শেষবারের মতো ওর বাবার সাথে দেখা করতে ব্যর্থ হলে সুইসাইড করে নেয়। ওর মা
স্কুল থেকে ফিরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে নির্বাক পাগলের মতো হয়ে যায়। তবু ওর বাবা আসেনি? 19 বছর পর এসেছিল মেয়ের মৃত্যুর সংবাদ শুনে। শুধু তাই নয়, নিজের মেয়ের খুনের দায় নিজের বউয়ের উপর চাপিয়ে দিতে চাইলে আশেপাশের লোকজন ওনাকে জব্দ করে ওনাকে তাড়িয়ে দেন। শুধু তাই নয়, এই বাড়িটা তুলি আন্টির নামে করে দিতে বলেন। তারপর আস্তে আস্তে 1জন 2জন করে এতিম বাচ্চা জোগাড় করে তাদের দেখাশোনা শুরু করেন এই তুলি আন্টি। ওনার হাজবেন্ড আর আসেনি? না মনে হয়। কি পাষাণ রে বাবা। এখন তুলি আন্টি ওদের নিয়েই থাকেন সব সময়। কেউ সাহায্য না করলে ডাল নুন দিয়ে যা হয় তাই খায়। গল্পটা শুনেই আনানের খুব খারাপ লাগছে। সারা রাস্তা দুজনে চুপচাপ আসলো। রাজিতা যেন এই 2 ঘন্টায় কাল থেকে ঘটে যাওয়া সব ঘটনা ভুলে গেছে। রাজিতাকে খুশি দেখে আনান নিজেও অনেক খুশি। রাতে রাজিতাকে পড়তে বসতে দেখেই আনান পেছন থেকে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমার বউটা যে দেখছি আজ পড়তে বসেছে। সূর্য কি আজ পশ্চিম দিক থেকে উঠলো নাকি আমি স্বপ্ন দেখছি? রাজিতা হাত দিয়ে আনানের মাথাটা সরিয়ে দিয়ে বলল, ঢং বাদ দিয়ে যান এখান থেকে, পড়তে দিন, নইলে নিজেই আবার কাল অপমান করবে। নিজেই ক্লাস টেস্ট নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, আবার নিজেই ঢং করছে। পরশু তো পার্টি আছে, আর তারপর দিন একটু রেস্ট নেবে না, তাই কালকে টেস্টটা নিয়ে নেবো ভাবলাম। যার জন্য করে চুরি সেই বলেছ। নিজে বলেছেন চুরি করেছেন, আবার চোর বললেই দোষ। কথাগুলো বলেই দুজনে হাসতে লাগলো। এরপর আনান বলল, আমি আর চুরি করবো না। তা তোমার ফ্রেন্ডরা যাবে তো? আমি কিন্তু ওদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। ওরা তো অনেকজন, তাই আগে থেকে জানালেই ভালো হবে। চিন্তা করবেন না, 2 জন বাদে সবাই থাকবে। হাজার হোক স্যার ইনভাইট করেছে, না গিয়ে উপায় আছে? ভুল বললে, আমি ওদের ইনভাইট করেছি স্যার হিসেবে নয়, দুলাভাই হিসেবে। আর ওরা স্যারের জন্য নয়, ফ্রেন্ডের জন্য আসবে। ওই একই হলো। তোমার জন্য একটা অফার আছে। কি অফার? ওই 16টি বাচ্চার এসএসসি পর্যন্ত পড়ার খরচ আমি দেব। কথাটা শুনেই খুশিতে রাজিদার চোখ চকচক করে উঠল। ও চেয়ার ছেড়ে আনানের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি সত্যি শুনছি আপনি সত্যি ওদের পড়ার খরচ দেবেন? আপাতত শুধু 16 জনের, তাও এসএসসি পর্যন্ত। পরের ব্যাপার পরে দেখা যাবে, এখন শুধু তোমার মতামতের অপেক্ষা। রাজিদা আনানকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। তবে এটা কোনো দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। কান্না বিজড়িত কণ্ঠে রাজিতা বলল, আমি যে কি খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবো না। আমি আগে ভাবতাম যে যারা না চাইতেই সব পায় তারা না পাওয়ার কষ্ট কখনো বুঝবে না, কিন্তু আপনাকে দেখে আমার নিজের ভুল প্রমাণ করতে ইচ্ছে করছে। আনানও রাজিতার পিঠে হাত দিয়ে বলল, কিন্তু আপনাকে দেখে আমার নিজেকে ভুল প্রমাণ করতে ইচ্ছে হচ্ছে। আগে এত খুশি হচ্ছে কেন? আগে আমার শর্তটা শোনো। আপনার সব শর্ত আমি মাথা পেতে নেব, শুধু একবার বলুন। আপাতত একটা শর্ত মানলেই হবে। কি? আমি আরে আপনি শুনতে চাচ্ছি না। আপনি শুনলে নিজেকে কেমন পরপর লাগে। রাজিতা আনানকে ছেড়ে দিয়ে বোকাদের মতো আনানের চোখের দিকে তাকিয়ে বলল, মানে এটাই, তোমার মুখে তুমি ডাকটা শোনার জন্য শুধু কান নয়, হৃদয়টা আঁকুপাকু করছে। বলো, আমার শর্তে রাজি? রাজিতা একটু লজ্জা পেয়ে বলল, এটা আবার কি ধরনের শর্ত? বলো রাজি। তাহলে বলো। আজ না, কাল থেকে আমি পড়বো। এখন অফারটা কিন্তু আজকের জন্যই শুধু, ভেবে দেখো, নইলে পরে অনুতাপ করে লাভ হবে না। কথাগুলো বলেই আনান বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজে রইল। আনান বাচ্চাগুলোকে দেখে সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে যে ওদের সাহায্য করবে। এক্সট্রা হিসেবে রাজিতার মুখে তুমি বলা শুনতে পেলে তো মন্দ হয় না। শুয়ে শুয়ে নিজেই নিজের বুদ্ধির তারিফ করতে থাকে। আনানের সাথে কথা বলার পর রাজিতার আর পড়ায় মন বসছিল না। জোর করে একটু পড়লো, তারপর আনানের পাশে গিয়ে শুয়ে পড়ল। অফারটা গ্রহণ করেছ? এখন কিন্তু ঘড়িতে রাত 11টা বেজে 39 মিনিট। তোমার হাতে আর মাত্র 21 মিনিটের সময় আছে। এরপর 12টা বেজে গেলে আরেকটা নতুন দিন শুরু হয়ে যাবে। তখন কিন্তু অফারটা আর থাকবে না, বাকিটা তোমার ইচ্ছা। আনানের কথায় রাজিতা একটু লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তোমার অফার গ্রহণ না করে উপায় আছে? এত বড় একটা অফার একমাত্র বোকারেই হাতছাড়া করতে পারে। আমি তো আর বোকাদের দলে পড়ি না।
তাই অফারটা নিয়েই নিলাম। বলেই লজ্জায় কাঁচুমাচু হয়ে 2 হাতে মুখ লুকানো রাজিতা। আনানের কলিজাটা মনে হয় ঠান্ডা হয়ে গেল। এ এক অন্য রকম অনুভূতি। রাজিতা লজ্জায় যেন নাড়াচাড়া করতেও ভুলে গেছে। কতটা ভালোবাসো আমায়? এক আকাশ সমান, নাকি এক সমুদ্র সমান, নাকি পাহাড় সমান, নাকি পৃথিবী সমান, নাকি পুরো মহাবিশ্বের সমান? জানি না, এমনভাবে বলছেন যেন এগুলো হচ্ছে ভালোবাসার পরিমাপ। ভালোবাসা পরিমাপ করা গেলে সবাই তা পরিমাপ করেই বলতো। আন্দাজে বলো একটা কিছু, তোমার যা মনে হয় তাই বলো। সবাই তো দেখি তাদের প্রিয় মানুষের থেকে এটা জানতে চায়, আমিও চাইলাম, ক্ষতি কি? ভালোবাসা কি কোনো বস্তু নাকি যে তা পরিমাপ করা যাবে? আপনি আগে বলুন যে আমাকে কতটা ভালোবাসেন, তারপর আমি বলছি।